দর্শক আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি মাহফুজুর রহমান এবং স্টুডিওতে আজকে আলোচনার জন্য উপস্থিত আছেন জনাব ফারুক হাসান মুখপাত্র গণ অধিকার পরিষদ এবং জনাব সাকিব আনোয়ার সাংগঠনিক সম্পাদক নাগরিক ঐক্য। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত। আপনাদের দুজনের কাছে আমি আলোচনায় ফিরবো, আমি তার আগে একটু চিনমত্রী সম্মেলন কেন্দ্রে যেতে চাই। তারেক রহমান বক্তব্য রাখছেন, ওই বক্তব্যটা শুনে আমি একটু আলোচনায় ফিরবো। দর্শক, বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত প্রাণী ও প্রাণের মিলন মেলার প্রদর্শনীতে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা তারেক রহমানের বক্তব্য একটু সরাসরি যেতে চাই। ব্যাঙ কিন্তু এই এডিস মশার লার্ভাটা খেয়ে থাকে, মশার বিস্তারটা রোধ করতে সাহায্য করে ন্যাচারাল উপায়, প্রাকৃতিক উপায়। সুতরাং এই বিষাক্ত মশার বিস্তার রোধের জন্য বিশেষ করে শহরে নগরে ব্যাঙের জন্য নিরাপদ আবাস, আমরা এখানে ফড়িং, জোনাকি পোকা, প্রজাপতির বিভিন্ন বিষয় কেন প্রয়োজন, মৌমাছির কেন প্রয়োজন, সেগুলো যেরকম আজকে শুনেছি, ঠিক একইভাবে আমি যেটি বলছি এটা অনেকেরই আপনাদের কম বেশি ধারণা আছে যে ব্যাঙের জন্য নিরাপদ যে আবাস অর্থাৎ জলাশয়ে থাকা প্রয়োজন, ঠিক একইভাবে যেরকম ফড়িং বা জোনাকির জন্য প্রয়োজন। এভাবেই কিন্তু মানব সমাজের নিরাপত্তার স্বার্থেই কিন্তু প্রতিটা প্রাণের নিরাপত্তায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ জরুরি। আমাদের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যেমন গণতন্ত্রের চর্চা বা সুরক্ষার প্রয়োজন, ঠিক একইভাবে কিন্তু প্রাণীর অধিকার নিশ্চিত করার জন্য বাস্তুতন্ত্রের সুরক্ষা প্রয়োজন। সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত আয়োজকবৃন্দ, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স অর্থাৎ আন্তর্জাতিক প্রকৃতি বা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের একটি সংস্থা আছে। একজন বক্তা ওনার বক্তব্যে এই বিষয়টা বলে গেছেন, তারপরে আমি রিপিট করছি যে প্রায় ১ দশক আগে তাদের যে রিপোর্ট আছে সেই রিপোর্টে বলা হয়েছে যে এই দেশে ১৬০০-র বেশি প্রজাতি প্রাণী রয়েছে। এই ১৬০০-র ভিতরে প্রায় ৩০০, আমার কাছে আমি যতটুকু জানি, উনি প্রফেসর সাহেব হয়তো আরো একটু কারেক্ট বলতে পারবেন, এর মধ্যে প্রায় ৩৯০টি প্রজাতি কিন্তু বিলুপ্তির মুখে চলে গিয়েছে। এবং এটা শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের আরো অনেক দেশেই কিন্তু মানুষের সৃষ্টি পরিস্থিতির কারণে অনেক প্রজাতির অস্তিত্ব হুমকির সম্মুখীন। আজকে একটি বিশাল একটি প্রিয় উপস্থিতি, আরেকটি বড় বিষয়, বাংলাদেশের গর্ব যেটা আমাদের ঐতিহ্যের প্রতীক রয়্যাল বেঙ্গল টাইগার, এটিও আজ এখানে আলোচিত হয়েছে। সময়ের সাথে সাথে এই বাঘও এখন মনে হয় বিলুপ্ত প্রজাতির তালিকায় খুব সম্ভব স্থান করে নিচ্ছে। আমার যতটুকু মনে আছে, যতটুকু দেখেছি আমি, ধারণা আছে ৮০-র দশকে বাংলাদেশে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল খুব সম্ভবত ৪০০-রও বেশি, প্রায় ৫০০-র কাছাকাছি। সর্বশেষ যেই জরিপটা হয়েছে সেই জরিপে যতটুকু আমার ধারণা আছে, সেই বাঘের সংখ্যা কমতে 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 এখন ১০০-র কাছাকাছি এসে দাঁড়িয়েছে। হাতির সংখ্যাও এখন কমে ২০০-র নিচে চলে এসেছে বোধহয়, খুব সম্ভব, বা রাউন্ড অ্যাবাউট ২০০-র মতন হবে। ঠিক এইভাবে বাংলাদেশের আরো অনেক প্রাণী কিন্তু ধীরে ধীরে যুক্ত হচ্ছে এই বিলুপ্ত প্রজাতির তালিকায়। জনসংখ্যা বৃদ্ধি, জলবায়ুর পরিবর্তন, আনপ্ল্যান্ড নগরায়ন, নদী জলভূমি ভরাট, বন উজাড় সহ নানা কারণে, যেগুলো এর ভেতরেই আলোচকবৃন্দ আলোচনা করেছেন, নানা কারণে একদিকে জীব বৈচিত্র্য যেরকম হুমকির মুখে পড়ছে, ঠিক একইভাবে বন্য প্রাণী পাচারের ঘটনাও কিন্তু বেশ উদ্বেগজনক হারে কিন্তু বাড়ছে। আর এই সকল কারণেই কিন্তু বন্য প্রাণী, জলজ উদ্ভিদ এবং প্রাণীদের যে আবাসস্থল, এগুলাও কিন্তু অস্তিত্ব সংকটের মধ্যে পড়ছে। খুব সম্ভবত এখানে একজন লয়ার আছেন যিনি এ সকল বিষয় নিয়ে কাজ করেন। ওনার এটা, আমি যে কথাটি এখন বলতে চাচ্ছি, ওনার খুব ভালো বোধহয় ধারণা থাকবে বিষয়ে। খুব সম্ভবত প্রাণী কল্যাণ আইন ২০১৯, বন্য প্রাণীর সংরক্ষণ ও নিরাপত্তা আইন, জীব বৈচিত্র্য রক্ষা আইন, পরিবেশ উন্নয়ন আইন, পরিবেশ সংরক্ষণ আইন, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন, সংশ্লিষ্ট বিষয়ে দেশের অনেকগুলো আইন রয়েছে।
ইনশাল্লাহ জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে পশু পাখি, বন্য প্রাণী তথা বাস্তুতন্ত্রের নিরাপত্তার জন্য এই আইনগুলোকে আমরা ইনশাল্লাহ সময় উপযোগী করব। এই আইনের অনেকগুলোর পরিবর্ধন প্রয়োজন আছে, সেগুলোকে ইনশাল্লাহ আমরা করব। আমার সাথে কিছুদিন আগে যখন আমি বিষয়টি নিয়ে চিন্তা করেছিলাম, আমি তখন কয়েকজন, তার মধ্যে আজকের সভাপতি আদনান উপস্থিত ছিল, সেদিন আমি প্রথম কয়েকজনের সাথেই আলাপ করেছিলাম যে কি করা যায় এখানে। সেদিন আমি আদনানকে বলেছিলাম যে এই বিষয়গুলোতে আপনারা দয়া করে কাজ করুন এবং আমাদেরকে বলুন যে আমাদের সুযোগ হলে ইনশাল্লাহ আমরা কি কি কাজ করতে পারি। আমি নিশ্চয়ই আমি কোয়াইট শিওর যে নিশ্চয়ই ওনারা আজকে যারা এই বিষয়ে এখানে আছেন, অ্যানিম্যাল ওয়েলফেয়ার যে আমাদের নতুন সংস্থাটি, তার যারা নেতৃবৃন্দ আছেন, নিশ্চয়ই এই বিষয়টি নিয়ে তারা কাজ করছেন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, জীব বৈচিত্র্য রক্ষা, বন্য প্রাণীর নিরাপত্তা বিধানের ক্ষেত্রে আইন যেটি বোধহয় খুব সম্ভব এটিও আলোচনা হয়ে গিয়েছে, এখানে একজন বক্তা বলেছেন আইন কিংবা বিধি বিধানের চেয়েও কিন্তু আপনার আমার আমাদের সকলের অর্থাৎ প্রত্যেকটা নাগরিকের সচেতনতা অর্থাৎ কনসাসনেসটা আমাদের যেটা কনসাস করা মানুষকে, এটা কিন্তু সবচেয়ে বেশি জরুরি। আমাদের প্রত্যেকের এই উপলব্ধিটা আসতে হবে, মনের ভেতরে উপলব্ধিটা থাকতে হবে যে জীব বৈচিত্র্য রক্ষা এবং বন্য প্রাণীর নিরাপত্তার সঙ্গে কিন্তু আমরা যারা মানব সমাজ, আমাদের নিরাপত্তাও কিন্তু জড়িত, আমাদের অনেক বিষয়ে জড়িত। সম্মানিত সুধীবৃন্দ, বিভিন্ন ভিন্ন মত কিংবা অবৈধভাবে লোভ লালসার আশায় যেখানে মানুষের প্রতি মমত্ব বোধের একটা অভাব প্রকট হয়ে উঠছে, সেখানে পশু পাখি কিংবা বন্য প্রাণীর প্রতি মমত্ব বোধের কথা হয়তো অনাহত ভাবার মতন মনে হতে পারে যে যেখানে মানুষেরই বিষয় সেখানে হঠাৎ করে পশু পাখি নেই। তবে এটাও কিন্তু সত্যি, পশু পাখি, কুকুর, বিড়াল, হাতি কিংবা বাঘ অর্থাৎ প্রাণীর প্রতি মানুষের হৃদয় অনুভবের স্থান তৈরি যদি না হয়, শুধু আইন করে প্রাণীর আহার, আবাস, নিবাস নিশ্চিত করা, যা আজকে নিশ্চিত করার জন্য আমরা কিছু সংখ্যক মানুষ এখানে একত্রিত হয়েছে, যে বিষয়গুলো নিয়ে আমরা কনসার্ন এক্সপ্রেস করছি, আমরা যদি এই কনসাসনেসটা মানুষের মধ্যে যে অনুভূতিটা যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে শুধু এই প্রাণীর আইন করে প্রাণীর আহার, নিবাস, তাদের নিরাপত্তা নিশ্চিত, এই সবগুলো বিষয় কিন্তু অত্যন্ত কঠিন হবে। দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য। আমি একটু সাকিব আনোয়ার ভাই আপনার কাছে শুরুতে যেতে চাই। আপনি শুনছিলেন একটি ভিন্ন ধর্মী আয়োজন রাজনৈতিক দলগুলোর কাছে, তো আসলে আমরা সবসময় রাজনীতির কথাটাই শুনি বা সেটাই শোনাটাই স্বাভাবিক, কিন্তু এই যে ভিন্ন ধর্মী আয়োজন প্রাণী নিয়ে, এখন রাজনীতির বাইরেও রাজনীতিবিদদের অনেক বিষয় নিয়ে আসলে ডিল করা উচিত, এবং এখন ইদানিং বলা হচ্ছে যে রাজনীতিবিদদের ওয়েলফেয়ার পলিটিক্সের দিকে আসলে যাওয়া উচিত। আপনি কি মনে করেন এই জাতীয় আয়োজনটা এখনকার সবার কনটেক্সটে কতটা গুরুত্বপূর্ণ? ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি আমার সহ আলোচক এবং যারা শুনছেন। আসলে এই ধরনের আয়োজন শুধু এখনকার সময়ের কনটেক্সটে না, এটা আসলে যে কোনো সময়ের জন্যই গুরুত্বপূর্ণ। আর যেটা বলছিলেন ওয়েলফেয়ারের কথা, আমার দল নাগরিক ঐক্য আমরা কিন্তু বাংলাদেশ রাষ্ট্রকে একটা ওয়েলফেয়ার স্টেটে পরিণত করতে চাই। আমাদের রাজনীতিটাই আসলে একটা ওয়েলফেয়ার স্টেটের দিকে যাওয়ার রাজনীতি। ফলে আমাদের কাছে তো এই বিষয়গুলোর গুরুত্ব অনেক বেশি, এবং আমরা সারা পৃথিবীতে যে সমস্ত দেশে ওয়েলফেয়ার ইকোনমি কিংবা ওয়েলফেয়ার স্টেট হিসেবে তারা প্রতিষ্ঠিত হয়েছে তাদেরকে ফলো করবার চেষ্টা করি, এবং আমাদের রাজনীতির যে ভিত্তি সেটাও আসলে এর উপরে দাঁড়ানো। ফলে এই ধরনের যে আয়োজনগুলোতে আমরা সাধুবাদ জানাই, এবং সামনের দিনে এই ধরনের আয়োজন আরও অনেক বেশি করতে হবে। যে কথাগুলো বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান বলছিলেন, যেমন রয়্যাল বেঙ্গল টাইগারের কথা বলছিলেন, হাতির সংখ্যার কথা বলছিলেন, এগুলো তো আসলে আমাদের শুধুমাত্র একটা প্রাণীর সংখ্যা না, এটা তো আসলে বাংলাদেশের একটা ঐতিহ্য, এবং এটা যদি হারিয়ে যায় তাহলে আমাদের যেসব বিষয় নিয়ে গর্ব করার আছে তার মধ্যে গর্ব করার কিছু এলিমেন্ট আসলে আমরা হারিয়ে ফেলবো, এবং আমরা সেটা হারাতে চাই না। ফলে এই জায়গাগুলো নিয়ে, বাস্তু সংস্থান নিয়ে আমরা আসলে ভবিষ্যতে আরও অনেক বেশি কাজ হবে সেটা প্রত্যাশা করি। তো আমি একটু
ফারুক হাসান, আপনার কাছে জানতে চাই, এই যে ওয়েলফেয়ার পলিটিক্সের কথা বলা হচ্ছে, আমরা তো সবসময় গত 1 বছর ধরে নির্বাচন, সংস্কার, বিচার এর ভিতরে আসলে ঘুরপাক খাচ্ছি। সাধারণ মানুষ বা আমি যদি বলি ইয়াং জেনারেশনের ভিতরে কি এগুলোর খুব বেশি অ্যাপিল রয়েছে? তারা তো আসলে ওয়েলফেয়ার পলিটিক্সটাকে চায়। আমরা যদি সাম্প্রতিক সময়ে দেখি ডাকসু বা জাকসু নির্বাচনে তো একটা পরিবর্তনের একটা ইঙ্গিত দিচ্ছে। রাজনৈতিক দলগুলোকে ইয়াং জেনারেশনের এই টোনটা ধরতে পারছে কিনা, একটা ওয়েলফেয়ার পলিটিক্সের দিকে আসলে যেতে পারছে কিনা? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন এবং দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। কিছুক্ষণ আগে আমাদের সাকিব আনোয়ার বলার চেষ্টা করেছেন, আসলে দেখেন বাংলাদেশের রাজনৈতিক যে কালচার, এই যে গতানুগতিক রাজনীতি বিগত 54 বছর যে দলগুলো আসলে প্র্যাকটিস করেছে, চর্চা করেছে, এই গতানুগতিক রাজনীতিটা এদেশের জনগণ, এদেশের তারুণ্য, এদেশের যুব সমাজ কিন্তু প্রত্যাখ্যান করেছে আফটার 5 আগস্ট। এই গণঅভ্যুত্থান বা গণবিপ্লব যেটাই বলেন না কেন, এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই যে বিগত সময়ের গতানুগতিক পলিটিক্স, কনভেনশনাল পলিটিক্স, এই পলিটিক্সকে এদেশের মানুষ উৎখাত করেছে, ছুঁড়ে ফেলে দিয়েছে। তো সেই জায়গা থেকে এখন রাজনৈতিক দলগুলো যারা প্রতিষ্ঠিত দল, বিগত সময়ে একাধিকবার ক্ষমতায় ছিল, বিএনপি বা অন্যান্য যারা দল, তারা কিন্তু এখন ফিল করতে পারছে, দেখতে পাচ্ছে যে আমাদের যে কনভেনশনাল পলিটিক্যাল যে সিস্টেম, এই সিস্টেম যদি আমরা জারি রাখি, এই সিস্টেমের মাধ্যমে যদি আমরা আগামীতে রাজনীতিটা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে জনগণ তো এই রাজনীতি খাবে না, প্রত্যাখ্যিত হবে। যার বাস্তব উদাহরণ আপনি নিজেই বললেন যে গত কয়েকদিন আগে ডাকসু নির্বাচন, আজকে কিছুক্ষণ আগে জাকসুতে ফলাফল ঘোষণা করা হলো। হ্যাঁ, তো সব মিলিয়ে দেখেন এখানে কিন্তু ওই যে কনভেনশনাল পলিটিক্যাল যে সিস্টেমগুলো, এগুলো কিন্তু আসলে কোলাপস করছে, ফল্ট করছে। কেন করেছে? ছাত্ররা দেখতে পেয়েছে বিগত সময়ে যে বিগত 54 বছরে আসলে যে দল ক্ষমতায় থাকে, তাদের যে ছাত্র উইং বা ছাত্র সংগঠন, তারা আসলে তাদের যে পাওয়ার পলিটিক্স, ক্যাম্পাসগুলোতে যেভাবে আধিপত্য বিস্তার থেকে শুরু নানান যে রাজনীতি, এই রাজনীতির কারণে ছাত্ররা কিন্তু বারবার ভিক্টিমাইজ হয়েছে। তো সেই জায়গা থেকে তারা মনে করেছে যে এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ছাত্র শিবির, তারাও তো আসলে পলিটিক্যাল পার্টির একটা ছাত্র উইং, তারা কিভাবে বিজয়ী মানে আপনার বিজয়ী হলো? এখানে দেখেন তারা পলিটিক্যাল ছাত্র সংগঠন হলেও তাদের যে রাজনৈতিক চর্চা, যে প্র্যাকটিস, এরা কিন্তু ওই গতানুগতিক রাজনীতির বাইরে এসে তারা কিছু নতুনত্ব নিয়ে আসছে। তারা ওই কনভেনশনাল প্র্যাকটিসটা কিন্তু জারি রাখে নাই, একবারে আমূল একটা পরিবর্তন নিয়ে আসছে। তারা ছাত্রদের কাছে গিয়েছে, ছাত্রদের সাথে মিশছে, ছাত্ররা কি চায়, তাদের আবেগ কি, অনুভূতি কি, মনের কথাটা কি, তারা তাদের সেই মনের কথার সাথে মিশে গিয়ে সেভাবে কিন্তু কাজ করার চেষ্টা করেছে। এখন আমরা এই বিপ্লব পরবর্তী সময়ে এসে এখন যদি ওই 10টা গুন্ডা 5টা হুন্ডা এই রাজনীতি চিন্তা করি, তাহলে কিন্তু হবে না। আজকে তারেক রহমান সাহেব যে প্রোগ্রামে উপস্থিত, কিছুক্ষণ আগে বক্তব্য তিনি দিচ্ছিলেন, আমরা দেখলাম। এখান থেকে তো পরিষ্কার যে তিনিও আসলে পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন ওই কনভেনশনাল রাজনৈতিক চর্চা দিয়ে আগামীতে ক্ষমতায় আসা সম্ভব না। এই জন্যই তিনি কিন্তু ওই পরিবর্তনের ধারার যে একটা সূচনা তিনিও মানে করার ট্রাই করছেন। আজকে এই যে পরিবেশ নিয়ে তিনি কাজ অলরেডি শুরু করেছেন, এখানে প্রাণীকুল নিয়ে কথা বলছেন, এটা তো আমাদের পরিবেশের একটা অংশ, আমাদের এনভায়রনমেন্ট, আমাদের বাস্তুসংস্থান, আমাদের প্রাণীকুল সবই আমাদের জীববৈচিত্র্যের অবিচ্ছেদ্য অংশ। একটাকে বাদ রেখে আমরা কিন্তু আসলে ওই যে কল্যাণমুখী বাংলাদেশ বা ওয়েলফেয়ার স্টেট যেটারই কথা বলি না কেন, আমরা কিন্তু বাস্তবায়ন করতে পারবো। আমি ধরেন যে জনগণের জন্য কাজ করব, আমার প্রাণীকুল ভালো থাকবে না, আমার ধরেন যে আমার যে নেচার, আমার যে উদ্ভিদ, এগুলো ভালো থাকবে না, আমার বনাঞ্চল ভালো থাকবে না, জঙ্গল ভালো থাকবে না, তাহলে কিন্তু আপনি ওয়েলফেয়ার স্টেট বাস্তবায়ন করতে পারবেন না। তো সুতরাং ওয়েলফেয়ার স্টেট যদি আপনি বাস্তবায়ন করতে চান, আপনাকে প্রত্যেকটা সেগমেন্টে কাজ করতে হবে, প্রত্যেকটা লেয়ারে কাজ করতে হবে, তবে আপনি ওয়েলফেয়ার স্টেট বাস্তবায়ন করতে পারবেন। আমি একটু সাকিব ভাই আপনার কাছে একটু জানতে চাই, ডাকসু নির্বাচন নিয়ে এসে মানে ফারুক ভাই বলছিলেন যে এখানে শিবির একটু ভালো কাজ করেছে বা ছাত্রদের জনকল্যাণে কাজ করেছে দেখে তারা বিজয়ী হয়েছে। আমি যদি আরেকটু ধরি যে এই 5ই আগস্ট বিপ্লবের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের ব্যানারেই এই আন্দোলনটা হলো, তাদের ছাত্র সংগঠনও তো এই বিপ্লবের একটা বড় পার্ট। তারা কেন খারাপ করলো? আমি ধরে নিলাম যে ছাত্র দল খুব ওয়েলফেয়ারের জন্য কাজ করেনি, বাকশাস কেন খারাপ করলো? একটা লাইন দিয়ে শুরু করি, প্লিজ আপনারা কেউ ছেড়ে যায় না। আমরা ছেড়ে যাব না যতদিন ফ্যাসিবাদ এবং মৌলবাদের বিরুদ্ধে লড়াই করে আমরা বিজয় অর্জন না করতে পারি। কথাটা এই কারণে বললাম, কিছুক্ষণ আগে ফারুক বলছিলেন যে শিবির কনভেনশনাল পলিটিক্স থেকে বের হয়ে এসছে। কনভেনশনাল পলিটিক্সে আমরা মানে গতানুগতিক ধারায় যেটা দেখেছি যে এক দল আরেক দলকে ব্যাশিং করা, আমরা এরকম একটা বিষয় আসলে দেখেছি, কারণ আমি লাইনটা দিয়ে শুরু করলাম। এবং এই লাইনটা কিন্তু শুধু একটা লাইন না, এটা আসলে একটা ইতিহাস, এটা জাতিকে ঐক্যবদ্ধ করার একটা মন্ত্র ছিল সেই সময়। যে অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা আসলে এখানে এসে বসেছি, কথা বলতে পারছি।
এই লাইনটা নিয়েও কিন্তু ব্যঙ্গ করা হয়েছে, মকারি করা হয়েছে। এটা মকারি করার মতো কোনো বিষয় না, এবং এই মকারিটা কিন্তু এসছে যাদের কথা বলা হলো যে যারা কনভেনশনাল পলিটিক্স থেকে বের হয়ে এসছে তাদের দ্বারা। ফলে আমরা কতটুকু ওই জায়গা থেকে বের হয়ে আসতে পেরেছি এবং তারই ফলাফল আসলে ডাকসু কিংবা জাকসু বা অন্যান্য জায়গায় যদি এর ফলাফলটা হয় তাহলে আলটিমেটলি সেটা কিনা সেটা নিয়ে যথেষ্ট আসলে সন্দেহ আছে। একটা বিষয় হলো শিবির মানে যেভাবে আসলে এতদিন কাজ করেছে এভাবে তো ছাত্রদল কাজ করতে পারে নাই, কিংবা অন্যান্য ক্রিয়াশীল ছাত্র সংগঠন তো কাজ করতে পারে নাই, কারণ তারা ছাত্রলীগের ভেতরেই এখন যারা নেতৃত্বে আছেন, এমনকি যারা বিজয়ী হলেন তারাও কেউ কেউ ছাত্রলীগের, এমনকি একটা রিটও হয়েছিল যেখানে দেখানো হয়েছিল যে তিনি একজন পোস্টেড নেতা ছিলেন। এবং 2018 সালের নির্বাচনকে ঘিরে আমরা দেখেছি যে যিনি ভিপি নির্বাচিত হয়েছেন তিনি একটা ভিডিওতে যে কীভাবে স্লোগান দিচ্ছেন আওয়ামী লীগের পক্ষে, এই বিষয়গুলো তো আমাদের সামনে এসছে। তো তারা আসলে ভেতরে থেকে, ছাত্রলীগের ভেতরে থেকে, সুযোগের ভেতরে থেকে, বিশ্ববিদ্যালয়ের ভেতরে অবস্থান করার যে সুযোগটা আপনি পান, যে স্পেসটা আপনি পান, শিক্ষার্থীদের মধ্যে কথা বলবার যে সুযোগটা পান, সেটা আসলে অন্যান্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের যারা কর্মী ছিলেন, নেতা ছিলেন, তারা পাননি। এবং এখন অনেক সময় আমরা দেখি যে এত বছর ধরে কেন তারা পড়াশোনা করছেন, এত বছর ধরে কেন অনার্স কমপ্লিট করতে পারেন নাই, মাস্টার্স কমপ্লিট করতে পারেন না, এই ধরনের প্রশ্ন ওঠে। অথচ এগুলোই কিন্তু আসলে তাকে সম্মান করার বিষয় যে তিনি লড়াইটা চালিয়ে গেছেন একটা ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে। এই কারণে তিনি বিশ্ববিদ্যালয়ে যেতে পারেননি, ক্লাস করতে পারেননি, পরীক্ষা দিতে পারেননি। এই কারণে 2013 সালে কিংবা তারও আগে কেউ কেউ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, কিন্তু এখন পর্যন্ত 2025 এসেও এক যুগ পার হয়ে যাওয়ার পরেও তিনি তার শিক্ষা জীবন শেষ করতে পারেন নাই। এইগুলো লড়াই আসলে, এই লড়াইগুলোকে আপনি ছোট করে যদি দেখেন তাহলে হবে না। কিন্তু একটা বিষয় তো ঠিক যে আপনি যখন শিক্ষার্থীদের সাথে অনেক বেশি করে মেশার সুযোগ পাবেন, তাদের কাছে যাওয়ার সুযোগ পাবেন, তখন আপনার পরিচিতি হবে, অবশ্যই, এবং সেই মাইলেজটা তারা পেয়েছে। আর একটা বিষয় এটাও ঠিক যে ছাত্রদল বা অন্যান্য ছাত্র সংগঠন তারা যে প্রক্রিয়ায়, যেমন ডিজিটাল মাধ্যমে এখন প্রচারণরা একটা অন্য জায়গায় চলে গেছে। আমরা যদি জাতীয় নির্বাচনের কথাও চিন্তা করি, 2008 সাল পর্যন্ত নির্বাচনগুলোর যে প্যাটার্নটা ছিল, বড় বড় আপনি মহাসমাবেশ করেন, আপনি পোস্টারিং করেন, ব্যানার করেন, আপনি মাইকিং করেন, ওই জায়গা থেকে কিন্তু সামনে 2026 যে নির্বাচনের দিকে আমরা যাচ্ছি, সেই নির্বাচনে কিন্তু প্যাটার্নটা এমন থাকবে না। আপনি বড় বড় মহাসমাবেশ করবেন কিংবা আপনি মাইকিং করবেন, পোস্টারিং করবেন, সেটা দিয়ে কিন্তু আপনি আসলে জনগণের কাছে যতটুকু যেতে না পারবেন তার থেকে অনেক বেশি ডিজিটাল মাধ্যমে আপনি আসলে মানুষের কাছে পৌঁছাতে পারবেন। এই জায়গাতেও সম্ভবত শিবির অন্যদের চেয়ে অনেক বেশি এগিয়ে গেছে। তারা এই জায়গাতে আমরা যতটুকু মনে করি, মানে যতটুকু দেখেছি, তাতে তারা এই জায়গাতে অনেক কাজ করেছে, আসলে মানে গবেষণাধর্মী কাজ বলা যেতে পারে করেছে। এবং যে কথাটা বলা হয় যে ছাত্রী হলগুলোতে আসলে শিবির ভোট পাবে না, এমন একটা কনভেনশনাল একটা ধারণা ছিল, সেই ধারণাটা ভেঙে গেছে এবং সেই জায়গাতে কিন্তু তারা কাজ করেছে। আপনি দেখবেন যে ভিপি জিএস যারা নির্বাচিত হয়েছে, বিশেষ করে ভিপি যিনি নির্বাচিত হয়েছেন, তিনি নারী শিক্ষার্থীদের সাথে কিভাবে তিনি কথা বলবার চেষ্টা করেছেন, হেসে কথা বলবার চেষ্টা করেছেন, তাদের সাথে মেশার চেষ্টা করেছেন। এবং শিবিরের যে প্যানেলটা, সেই প্যানেলের ভেতরেও সেখানে মুক্তিযুদ্ধ বিষয়ক যিনি সম্পাদক ছিলেন, তিনি তো একটা অনুষ্ঠানে সরাসরি অস্বীকার করেছেন যে তিনি শিবিরের কেউ নন, এবং তাকে শিবির বলা হচ্ছে, এটা তাকে ট্যাগিং করা হচ্ছে, অথচ তিনি শিবিরের প্যানেল থেকে নির্বাচন করেছেন। তার মানে আপনি বাইরে থেকেও নিয়ে এসছেন, এবং শুধুমাত্র যে ধরনের আসলে পোশাকে আমরা আসলে তাদেরকে দেখে অভ্যস্ত, তার বাইরেও তারা আসলে নেওয়ার চেষ্টা করেছেন, ভিন্ন ধর্মের প্রার্থীরা রাখার চেষ্টা করেছেন। এই ধরনের বিষয়গুলোকে তারা আসলে সন্নিবেশিত করতে পেরেছে বলে তারা এই ধরনের কৌশল বলেন বা যেটাই বলেন, শিবির এই দিক থেকে আসলে এগিয়ে ছিল বলে আপনি মনে করছেন। আমি একটু ফারুক হাসান আপনার কাছে জানতে চাই, আপনারা কি গতানুগতিক রাজনীতি করেন? দেখুন, আগে আমাদের সাকিব আনোয়ার বেশ কয়েকটা বিষয় আসলে এখানে তুলেছেন, ওই জায়গাটা আসবো। আমি তো আসলে ইয়েস নো ভেরি গুড এইভাবে উত্তর দিতে পারবো না। আমরা গতানুগতিক রাজনীতি করি কিনা, বা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড, রাজনৈতিক অ্যাক্টিভিটিস, আমাদের বিগত সময়ের যে রাজনৈতিক কর্মসূচি, এগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন যে আসলে আমাদের রাজনীতিটা গতানুগতিক কিনা। এখন বিষয়টা হচ্ছে, দেখেন, ছাত্র শিবির বা ছাত্র দল হোয়াট এভার, ছাত্র শিবির কেন বিজয়ী হয়েছে তার অসংখ্য কারণ কিন্তু আমাদের সাকিব ভাই নিজেও বলেছেন, যে তারা 5ই আগস্ট পরবর্তী সময়ে কিভাবে নিজেদের মধ্যে একটা রেডিক্যাল চেঞ্জ তারা নিয়ে আসছেন। যেমন ধরেন আবিদ ছাত্রদলের প্রার্থী, হামিম জিএস প্রার্থী, এরা কিন্তু প্রত্যেকেই যোগ্য এবং প্রত্যেকেই যথেষ্ট ছাত্রদের কাছে গ্রহণযোগ্য, এবং বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তারা অনেক বড় ভূমিকা রাখছে নিঃসন্দেহে। তারপরেও তারা কেন হারলো প্রশ্ন জাগে না? এখানেই আসলে আমাদের বেসিক যে পয়েন্ট, এই পয়েন্টটা কিন্তু বেরিয়ে আসছে
যে আবিদ হামিম এরা আসলে ধরেন যে আপনার যোগ্য, ক্যাপাবল, ছাত্রদের কাছে গ্রহণযোগ্য, পপুলার ছাত্রনেতা হওয়া সত্ত্বেও কেন হেরে গেল? কারণ দেখলো ছাত্ররা, সাধারণ শিক্ষার্থী যারা, যে আবিদ বা হামিম তারা যদি এখানে আসলে বিপিজিএস হয় তাহলে কি হবে? আলটিমেটলি তারা তাদের ভিতরের যে চিন্তাধারা এটা ঢাকা ইউনিভার্সিটি কিংবা এই ডাকসুতে বাস্তবায়ন করতে পারবে না। বিকজ তারা যে লিগেসি বহন করে, তারা যে দলকে রিপ্রেজেন্ট করে, তারা তাদের দলের এজেন্ডা বাস্তবায়নে তৎপর থাকবে, বাধ্য হবে। এই কারণে শিক্ষার্থীরা আসলে তাদেরকে সেফ মনে করে নাই, নিরাপদ মনে করে নাই। আবার এখানে দেখেন ছাত্র শিবির কি কাজটা করেছে। ছাত্র শিবির যে কাজগুলো করেছে ইতিমধ্যে আমাদের সাকিব ভাই বলেছেন যে তারা ছাত্রদের কাছে গিয়েছে, নারীদের কাছে গিয়ে হেসে হেসে কথা বলেছে। নারীরা আগে যাদেরকে দেখলে ভয় পেত যে এরা ধরেন যে উগ্রপন্থী ইত্যাদি ইত্যাদি এরকম একটা ট্যাগিং এর একটা ইয়ে ছিল আগে, সেই নারী শিক্ষার্থীরাও বিপুল ভোটে তাদেরকে বিজয়ী করেছে। তাহলে এখান থেকে আপনি কি সিগন্যাল পেলেন? আবার এখানে আপনারা কিছুটা বলার চেষ্টা করছেন যে আওয়ামী ছাত্রলীগ বা ইত্যাদি তাদের একটা বড় ভোট ব্যাংক তাদের পক্ষে গিয়েছে। ইটস অ্যাবসলিউটলি রং আপনার স্টেটমেন্ট। এটা নিয়ে আমি প্রমাণ দিচ্ছি আপনাকে। ছাত্র লীগ বা আওয়ামী লীগের ভোট যদি ছাত্র শিবিরের এই ভিপি বা জিএস পেত তাহলে সবচাইতে বেশি ভোট পাওয়ার কথা জগন্নাথ হলে, কারণ জগন্নাথ হলে সবচাইতে আওয়ামী সমর্থক বেশি। না, সেটা নিয়ে আমি আপনার সাথে একমত যে যদি ছাত্রলীগের ভোট যদি শিবিরে যেও থাকে তাহলে শিবিরের প্যানেল ভোটটা কোথায়? শিবিরের প্যানেল ভোট যদি আমি ধরে নেই ৫,০০০, ৬,০০০, ৭,০০০, ছাত্রলীগের কি ৭,০০০ ভোট রয়েছে এখন? ছাত্র শিবিরের ৬,০০০ আছে না ৭,০০০ আই ডোন্ট নো, আমি জানি না। কিন্তু আমার কথা হচ্ছে ছাত্রলীগের যে কয়টাই ভোট থাকুক, ধরে নিলাম আমি 5% ভোট আছে, বেশি না। এই 5% ভোটের সবচাইতে বেশি ভোট কিন্তু জগন্নাথ হলে ছাত্রলীগের। এখন আমার প্রশ্ন, তাহলে জগন্নাথ হলে যদি ছাত্রলীগের সবচাইতে বেশি ভোট থেকে থাকে আর ছাত্রলীগ যদি শিবিরের পিছনে শিবিরকে জেতানোর জন্য কাজ করে থাকে, তাহলে ওই হলে সবচাইতে বেশি ভোট পাওয়ার কথা শিবিরের ছিল। কিন্তু ওখানে দেখেন ভিপি ভোট পেয়েছে মাত্র 10টা, তার অপোজিটে আবিদ ভোট পেয়েছে 1200 সর্বোচ্চ সংখ্যক। তাহলে এখান থেকে কি প্রমাণিত হলো? যে এই যে ছাত্রলীগ শিবিরকে জেতানোর জন্য সর্বস্ব বা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছে, সব উজাড় করে দিয়ে কাজ করেছে, এই যে বক্তব্যগুলো যারা সামনে নিয়ে আসে, এটা আসলে এই পরাজয়কে তারা আসলে কোনোভাবেই মানতে পারছে না। পরাজয়কে না মানার কারণেই মূলত এরকম আজগবি তথ্য সামনে নিয়ে আসছে। এই জায়গাটায় ফারুক ভাই আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনারা গতানুগতিক রাজনীতিটা আসলে করেন কিনা, কারণ গণ অধিকার পরিষদ এই ছাত্র আন্দোলন থেকে উঠে আসে একটা দল, আপনাদের ছাত্র সংগঠনও তো এখানে ভালো ফলাফল করেনি এবং আপনাদের যিনি ক্যান্ডিডেট ছিলেন উনি 18-19 সালে যে আন্দোলন হয়েছিল সেটাতেও বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন এবং খুব পরিচিত একজন মুখ ঢাকা ইউনিভার্সিটিতে, তার ফলাফলও কিন্তু কাঙ্ক্ষিত না। এখানে আমাদের বাগছাস এবং আমাদের যে ছাত্র অধিকারের প্যানেল দুটাই মানে খুব ভালোভাবেই খারাপ করেছে আর কি, মানে একবারে যেটাকে বলি আসলে ভূমিধস পরাজয় বলতে পারেন। হ্যাঁ, এটা আমাদের যে ভিপি প্রার্থী বেনিয়ামিন মোল্লা এবার যারা নির্বাচন করেছে, যে কয়েকজন ভিপি প্রার্থী ছিল তার মধ্যে সবচেয়ে সে সিনিয়র। এই সিনিয়র হওয়ার কারণে এই যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার যে স্টুডেন্ট যারা রেগুলার, এদের সাথে তার একটা কমিউনিকেশন গ্যাপ, কানেক্টিভিটি গ্যাপ। কারণ সে মাঝখানে দীর্ঘদিন ধরে যে আমাদের সাথে জাতীয় রাজনীতি করছে, ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ছিল, এই যে তার একটা মানে আমাদের জাতীয় রাজনীতির সাথে যে একটা মুভমেন্ট, এই মুভমেন্টের কারণে সে ক্যাম্পাসে নিয়মিত সময় দিতে পারে নাই, ক্যাম্পাসে টাইম দিতে পারে নাই। টাইম না দেওয়ার কারণে ওই যে গ্যাপ, এই গ্যাপের কারণে ধরো যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার শিক্ষার্থীরা তাকে কিন্তু খুব একটা চিনে না। তার যে বিগত সময়ের এত বড় অবদান, অ্যাচিভমেন্ট, সে যে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লড়াই করতে গিয়ে অসংখ্যবার জেলে গেছে, রিমান্ডে গেছে, এই ট্যাগগুলো তারা তো আসলে যতটুকু সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যমে দেখে ততটুকুই। যখন আপনি নিয়মিত শিক্ষার্থীদের সাথে মিশবেন, থাকবেন, ওদের সাথে ঘোরাঘুরি করবেন, ওদের সাথে আপনার কর্মকাণ্ডগুলো এক্সচেঞ্জ হবে, শেয়ার হবে, তখন কিন্তু আসলে আপনাকে তারা বুঝবে, আপনার সাথে তাদের নানান কথা আলোচনা তারা কিন্তু শেয়ার করবে। তো এই জায়গাতে তার একটা বড় ধরনের গ্যাপ হয়েছে। এই গ্যাপ হওয়ার কারণেই মূলত আসলে সে অনেকটা পিছিয়ে। তো সেই জায়গায় দেখেন সাদিক কায়েম, সে কিন্তু নিয়মিতই 5ই আগস্টের পরে ক্যাম্পাসেই 24 ঘন্টা বলতে পারেন যে ক্যাম্পাসে তারা টাইম দিয়েছে, শিক্ষার্থীদের সাথে নিয়মিত কথা বলেছে, কাজ করেছে। কোনো শিক্ষার্থী বিপদে পড়লে রাত 3টা, 2টা, 4টা হোয়াট এভার, তারা কিন্তু তাদেরকে ধরে যে কোনো বিপদে উদ্ধার করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। তো এই জায়গায় অন্য প্রার্থীরা কেউ যদি এই জায়গায় তাদের দুর্বলতার কারণে কাজ করতে না পারে, এটা তো ভাই অন্য কাউকে দোষারোপ করার কোনো সুযোগ নেই। ব্যক্তিগত ক্যারিশমার কারণে কি আসলে মানে শিবির জিতলো না শিবিরের প্যানেলের জন্য জিতলো? আপনি বলছেন যে বেনিয়ামিন মোল্লাকে সবাই চেনে না, শিবিরের সকল প্রার্থীকেই কি স্টুডেন্টরা চিনে? বাট সেই প্রার্থীগুলো তো ভালো ফল করেছে। এই জায়গাটা আসবো আমি একটু সাকিব আপনার কাছে একটু জানতে চাই যে 5 আগস্টের পর থেকে এই যে বিএনপির ব্যাপারে বা ছাত্র দলের এই খারাপ ফলাফলের জন্য, যেমন ফারুক ভাই বলছিলেন যে বিএনপিরও একটা লিগেসি রয়েছে, বিএনপির একটা দায় রয়েছে। 5 আগস্টের পরে আসলে আমরা দেখলাম যে আওয়ামী লীগ পতন হলো, বিএনপিকেও এক ধরনের ট্যাগিং দেওয়ার কালচারটা শুরু হলো বিভিন্ন রাজনৈতিক দল থেকে, যে ফ্যাসিস্ট, একটা ফ্যাসিস্ট গিয়েছে আর একটা ফ্যাসিস্ট আসবে। এই ট্যাগিংটাও কি এই নির্বাচনে একটা প্রভাব ফেলেছে কিনা?
হ্যাঁ, প্রভাব তো অবশ্যই ফেলেছে। আর সত্যি কথা বলতে শুধু ট্যাগিং না, ঘটনা তো কিছু ঘটেছেও, বিশেষ করে চাঁদাবাজি, দখলদারিত্বর বেশ কিছু ঘটনা তো এসছে এবং বিএনপির পক্ষ থেকেও সেগুলোকে অ্যাড্রেস করা হয়েছে। 4000 বেশি নেতাকর্মীকে তো তারা বহিষ্কার করেছে। এরকম অভিযোগ অন্যান্য দলের ক্ষেত্রেও রয়েছে। আমি যদি এনসিপির ক্ষেত্রে ধরি, ডিসি নিয়োগ, ভিসি নিয়োগ, জামাতি ভিসি নিয়োগ, এই অভিযোগগুলো তো রয়েছে। ওই যে আপনি প্রচার করে একটা বিষয়কে কোন জায়গাতে নিয়ে যান, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এখনকার সময়ের জন্য। বিএনপির হাইকমান্ডের দিক থেকে যেটা বলছিলাম যে 4000-এর বেশি নেতাকর্মীর বিরুদ্ধে তারা ব্যবস্থা নিয়েছে। আপনি এনসিপির কথা বলছিলেন, এনসিপির যে সমস্ত নেতাকর্মীর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এসছে, বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়েছে তারা প্রথমে শোকজ করেছে এবং শোকজ করার কিছুদিন পর, মানে 1 মাস কিংবা 2 মাস পর গিয়ে আবার সেই শোকজ নোটিশই তারা প্রত্যাহার করে নিয়েছে এবং সেই শোকজের যে জবাবই দেওয়া হোক না কেন সেই জবাবই তারা সন্তুষ্ট হয়ে গিয়েছে। বিএনপির দিক থেকে কিন্তু সেটা করা হয় নাই। বিএনপি থেকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে, এমন আমরা ঘটনাও দেখেছি। কিন্তু তারপরেও যেহেতু বিএনপি বড় দল, ফলে তাদের সাইজটা তো বড়, ফলে যে ঘটনাগুলো ঘটেছে সেখানে তাদের ইনভলভমেন্ট বেশি ছিল। যেমন ধরেন, আমি যদি সিলেটের যে সাদা পাথরের ঘটনার কথা বলি, সব দলই মিলেমিশে করেছে, সব দল মিলেমিশে করেছে, অথচ আপনার সেখানে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে বিএনপির নেতার বিরুদ্ধে, দল থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু সবচেয়ে বেশি এখানে দায় কিন্তু আলটিমেটলি দেশের জনগণ কি জানে, বিএনপির। এখন রাজনীতি একটা বিষয় হলো, আপনি আসলে কি সেটা যতটা না গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে দেশের মানুষ আপনাকে কিভাবে দেখছে। এখন এই জায়গাতে কোনো একটা রাজনৈতিক দল যদি আসলে নিজেদেরকে যেভাবে প্রেজেন্ট করা দরকার সেটা যদি না করতে পারে, এটা তাদের আসলে ব্যর্থতা। এটাও রাজনীতির একটা অংশ। ফলে এই জায়গাতে বিএনপির অবশ্যই ব্যর্থতা আছে বলবো, এবং এর প্রভাব অবশ্যই এই নির্বাচনে পড়েছে। জাতীয় রাজনীতিতে এর প্রভাব পড়বে কিনা সেই আলোচনাটা আমি একটু ফিরবো। আমি একটু ফারুক ভাই আপনার কাছে জানতে চাই, আজকে একটি শীর্ষ গণমাধ্যমে নিউজ এসেছে যে 4 দফা দাবিতে জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন, আপনাদের দলও রয়েছে, এরকমের 8টি দল আন্দোলনে নামছে বা যুগপৎ আন্দোলনে নামছে। যদিও এনসিপির পক্ষ থেকে আরিফুল ইসলাম আদিব, যিনি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, তিনি জানিয়েছেন যুগপথে বা জোটে যাচ্ছে না এনসিপি। উনি জানিয়েছেন যে জুলাই সনদের আইনি ভিত্তি এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের যে দাবি, সেটির সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথেও তারা আলাপ আলোচনা করছে, কিন্তু পিআর সিস্টেমের সাথে এনসিপির অবস্থান অন্যান্য দলের সাথে এক না। এনসিপি শুধুমাত্র উচ্চকক্ষে পিআর বিষয়ে একমত, এছাড়া সন্ত্রাসী ও ফ্যাসিবাদের সহযোগী হিসেবে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিতের দাবির সাথে এনসিপি সমর্থন থাকবে। আপনাদের দল তো এই দাবির সাথে একমত। 4টা দাবি: জুলাই সনদ বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচনে পিআর, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। আপনার দল কি এই জোটে থাকছে এই যুগপৎ আন্দোলনে? শুরুতেই আপনাকে বলে রাখি, এই যে নিউজটি আপনি ইতিমধ্যেই পড়ে শোনালেন, এটা আমরাও দেখেছি। আসলে এই নিউজটি কে বা কারা করেছে, কেন করেছে, কিভাবে করেছে, কার কাছ থেকে তথ্য নিয়েছে, আই ডোন্ট নো। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য নিয়ে আমাদের দলের কোনো বক্তব্য এখানে নেই। আমাদের দলের সাথে এই ধরনের কোনো আলোচনা হয় নাই অন্য দলগুলোর সাথে, যে 8টি দলের কথা এখানে আপনি বলছেন। আর এই ধরনের কোনো জোট বা যুগপৎ আন্দোলন ইত্যাদি এরকম কোনো আলোচনা ইতিপূর্বে আমরা করি নাই কারোর সাথে। তবে আমরা ইতিমধ্যেই যে জাতীয় ঐক্যমত্য কমিশনে বৈঠক করেছি, নিয়মিত যে মিটিংগুলো ওখানে হয় ঐক্যমত্য কমিশনে, সেখানে আমাদের আসলে মোটা দাগে যে 4টি দাবির কথা বলছেন, তার মধ্যে 3টি দাবির সাথেই মোটা দাগে যে 8টি দল, এই 8টি দলের একটা ধরেন যে এক পাক্ষিক বা এক লাইনের একটা বক্তব্য ওখানে আমরা প্রেজেন্ট করেছি। তবে এখানে ধরেন যে পিআর সিস্টেম আমরা এনসিপির সাথে একমত। আমরা আসলে আপার হাউস এবং লোয়ার হাউস উভয় কক্ষে আমরা পিআর চাই না। আমরা উচ্চ কক্ষে পিআর চাই, নিম্ন কক্ষে আসলে বাস্তবতা হচ্ছে এখন পর্যন্ত পিআর পদ্ধতিতে নির্বাচন আসলে বাংলাদেশের বাস্তবতায় এটা মানে অনেকটাই অসম্ভব বলা যায়। এই জন্য নিম্ন কক্ষে আসলে পিআর কতটুকু বাস্তব সম্মত এটা ইতিমধ্যে অনেক প্রশ্ন মানে রয়েছে, আমাদের প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। তবে জুলাই সনদ অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন এই বিষয়ে আমরা একমত। একই সাথে আওয়ামী দোসর, আওয়ামী ফ্যাসিবাদের দীর্ঘদিনের সহযোগী যারা জাতীয় পার্টি 14 দল, এদের নিষিদ্ধের বিষয়ে আমরা একমত। তো মোটা দাগে এই দাবিগুলোর সাথে আমরা পরিপূর্ণ না হলেও আংশিক একমত, নিম্ন কক্ষ পিআর ব্যতীত। তো সেই জায়গা থেকে আগামীতে ধরেন যে জোট হচ্ছে বা এই দলগুলো একসাথে মুভমেন্টে যাচ্ছে, এগুলোর সাথে আমরা একমত না। তবে 5ই আগস্টের পর থেকে কারণ আমরা এই দাবিগুলোতে কিন্তু নিয়মিত আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি, 5ই আগস্টের পর থেকে আমরা স্পষ্ট বলে আসছি যে আওয়ামী লীগের যারা দোসর, জাতীয় পার্টি 14 দল, এদের নিষিদ্ধ করতে হবে। এটা আমাদের দলের একটা ধরেন যে প্রাথমিক এজেন্ডা 5ই আগস্টের পরে দলীয় কর্মসূচি। এরপরে আমরা ধরেন যে জুলাই সনদের বিষয়ে আমরা একবার স্পষ্ট আমাদের বক্তব্য দিয়েছি যে জুলাই সনদ অনুযায়ী সরকার যদি মনে করে আগামী ডিসেম্বরও নির্বাচন হতে পারে, কোনো আপত্তি নেই আমাদের। নির্বাচন ডিসেম্বর, ফেব্রুয়ারি, হোয়াট এভার, টাইম নিয়ে আমাদের কোনো বাইন্ডিংস নেই। তবে আগামী নির্বাচন অবশ্যই জুলাই সনদের আলোকে হতে হবে। এই জুলাইয়ের
আইনগত ভিত্তি দিতে হবে। আইনি ভিত্তি ছাড়া এই জুলাই সনদের কোনো আসলে ভ্যালু নেই। এরকম একটা সাদা কাগজে 2-4 লাইন লিখে আপনি মানে প্রেজেন্ট করলেন, রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করলো, এটার কি ভ্যালু আছে? কোনো ভ্যালু নেই। এটা যদি পরবর্তী সংসদে বলতে আপনি কি মানে আইনি ভিত্তি বলতে ধরেন যে এগুলো ধরেন বিভিন্ন পদ্ধতি নিয়ে ইতিমধ্যে আমাদের আলোচনা হয়েছে ঐক্যমত্য কমিশনে, আগামী রবিবার আবার আলোচনা আছে। আমরা বলেছি এই সনদকে যদি আইনি ভিত্তি দিতে হয় তাহলে বেশ কয়েকটা ফর্মুলায় দেওয়া যায়। একটা হতে পারে অর্ডিন্যান্সের মাধ্যমে, আরেকটা ফর্মুলা হতো গণভোটের মাধ্যমে, আরেকটা হতে পারে বিশেষ সাংবিধানিক অর্ডারের মাধ্যমে। বিশেষ সাংবিধানিক অর্ডার বলতে কি আসলে এখন কোনো কিছু এক্সিস্ট করে? অফকোর্স করতে পারে সরকার। এই সরকারের আপনার লিগাল যে ভিত্তি বা ফাউন্ডেশন বা বেসমেন্ট, এটা কি এই সরকারের কথা সংবিধানে লেখা আছে? আপনি যদি সরকারকে বলেন যে এই সরকারটা সাংবিধানিক, শোনো, এই সরকার কোনো সাংবিধানিক সরকার নয়। এই সংবিধান, এই সরকারের মানে বেসমেন্টটা কি, কার উপর বেস করে সরকার টিকে আছে বা ক্ষমতার চেয়ারে বসছে? সেটা হচ্ছে পিপল উইল না বা জনগণের অভিপ্রায়, জনগণের নো। সুপ্রিম কোর্টের যে জাজমেন্টের কথা বলছেন বা রেফারেন্সের কথা বলছেন, সেই রেফারেন্স স্পষ্ট করে রেফারেন্সে বলা হয়েছে যে এইভাবে একটা সরকার গঠিত হতে পারে। যদি এটা একটা রায় হইতো, জাজমেন্ট হইতো, এটা জাজমেন্ট না কিন্তু এটা একটা রেফারেন্স। যদি জাজমেন্ট হতো তাহলে এই সরকারের মেয়াদ কতদিন হবে? রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে জানতে চেয়েছিল, সুপ্রিম কোর্ট মতামত দিয়েছে যে একটা সরকার গঠিত হতে পারে। এটা সিস্টেম, কাজ তো রাষ্ট্রপতি করবে। রাষ্ট্রপতি জানতে চেয়েছে সুপ্রিম কোর্টের কাছে যে আমরা এরকম একটা চিন্তা করছি, এটা করা যাবে কিনা। সুপ্রিম কোর্ট বলেছে করা যাবে। আমি তো আসলে আইনের ফাঁক-ফোকর বিস্তারিত জানি না, যতটুকু জানি সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের রেফারেন্স অনুযায়ী যে এই সরকার গঠিত হতে পারে এই ফর্মুলাই, মানে এইভাবে। দ্যাট মিনস ওই রেফারেন্সের আলোকে এই সরকার কিন্তু গঠিত হয়েছে। সুতরাং এই সরকারকে যদি আপনি কোনো সাংবিধানিক সরকার, কাঠামোগত সরকার চিন্তা করেন, এটা কিন্তু ভুল হবে। এই সরকার কোনো সাংবিধানিক সরকারও না। এই সরকার হচ্ছে জনগণের অভিপ্রায়ের বহিঃপ্রকাশ হিসাবে এটা একটা জনগণের সরকার, ছাত্রজনতার অভিপ্রায় এবং জনগণের ইচ্ছা, এটাই বেসমেন্ট। একটু বিতর্ক রয়েছে। নো, এটাই বেসমেন্ট। এছাড়া লিগ্যাল কোন রুলস এন্ড রেগুলেশন আপনি দেখাতে পারবেন না। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কোন বিধানে আছে, কোন ফর্মুলায় আছে দেখান আপনি। আপনি বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, অন্যান্য রাজনৈতিক দলগুলো যখন জনগণের কথা বলে সেটা জনগণের উইল, ইচ্ছা। কিন্তু এইটা যখন একটা সাংবিধানিক কাঠামোর ভিতরে যায়, সংবিধান হয়, তখন সেটা সাংবিধানিক কাঠামোতে ঢুকাতে পারি নাই তো আমরা। এইটা আপনি বলেন কোন কাঠামোতে ঢুকছে? এটা মানে সুপ্রিম মানে একটা শূন্যতা ছিল, তখন সুপ্রিম কোর্টের রেফারেন্স এই শূন্যতা পূরণের জন্য, যাতে দেশে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, দেশে কোনো অরাজকতা সৃষ্টি না হয়, আফটার কি আপনার বিপ্লব বা গণঅভ্যুত্থান যেটাই বলেন না কেন, বিপ্লব পরবর্তী সময়ে সেই বিশৃঙ্খলা যাতে না হয় তার জন্য এই ইন্টারিম পিরিয়ডে এরকম একটি সরকার হতে পারে। যদি এই সরকার একটা সাংবিধানিক কাঠামোগত সরকার হতো তাহলে সুপ্রিম কোর্টের ওই রেফারেন্সে স্পষ্ট করে লেখা থাকতো এই সরকারের মেয়াদ এতদিন, এই মেয়াদ শেষ হয়ে অমুক তারিখে নির্বাচন হবে। যেটা প্লিজ আমি আপনাকে বলি, যেই ঘটনা কয়েকদিন আগে ঘটছে নেপালে গত পরশুদিন প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের কাছে এরকম একটা রেফারেন্স চাইলো যে এই ইন্টারিম পিরিয়ডে আমরা কিরকম সরকার করব, তখন সুপ্রিম কোর্ট স্পষ্ট একটা জাজমেন্ট দিয়েছে, নট রেফারেন্স। সেই জাজমেন্টে বলেছে ইন্টারিম সরকার হতে পারে, ইন্টারিম সরকারের মেয়াদ এতদিন হবে, তারপরে অমুক তারিখে নির্বাচন হবে। ওই রেফারেন্স রায়ের আলোকে গতকালকে না আজকে বোধহয় নেপালে ওই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন এবং আগামী 5ই মার্চ নেপালে নির্বাচন। একবারে স্পষ্ট, ইটস এ জাজমেন্ট, নট রেফারেন্স। বাংলাদেশে যেটি হয়েছে এটা হচ্ছে একটা রেফারেন্স, এটা কোনো জাজমেন্ট না। এই জন্য এখানে কোনো রেফারেন্সের মাধ্যমে তো একটা আইনি ভিত্তি পেল। আমি একটু সাকিব ভাই আপনার কাছে জানতে চাই, যদি আইনি ভিত্তির কথা বলেন, সরকারের এখন 1 বছর পরে এসে এই বিতর্কটা কিন্তু আবার উঠছে যে এই সরকারের আইনি ভিত্তিটা আসলে কি শুধুমাত্র জনগণের অভিপ্রায় বা ইচ্ছা না, এটাই ফাউন্ডেশন। এটা একটা সাংবিধানিক সরকার, এক কথা যদি বলা যায় এটা একটা সাংবিধানিক সরকার। সংবিধানের ভেতর থেকে এসছে, ডক্ট্রিন অফ নেসেসিটি থেকে, সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী। এবং 106 অনুচ্ছেদের ব্যাপারে নেপালের কথা ফারুক বললেন, কিন্তু নেপালের নির্বাচনের তারিখ ঘোষণা কিন্তু আপনার নেপালের সুপ্রিম কোর্ট করে নাই। এটা যখন সরকার গঠন হয়েছে তারপরে সরকারের যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, ওখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা না, তিনি সরকারের প্রধানমন্ত্রী, তিনি এই ঘোষণাটা দিয়েছেন। আমি একটু সংবিধানের 106 অনুচ্ছেদটা একটু পড়ি, খুব ছোট। যদি কোনো সময় রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হয় যে আইনের এইরূপ কোনো প্রশ্ন উত্থাপিত হইয়াছে বা উত্থাপনের সম্ভাবনা দেখা দিয়েছে যাহা এমন ধরনের ও এমন জনগুরুত্বপূর্ণ সম্পন্ন যে সেই সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করার প্রয়োজন, তাহলে তিনি প্রশ্নটি আপিল বিভাগের বিবেচনার জন্য প্রেরণ করিতে পারিবেন এবং উক্ত বিভাগ স্বীয় বিবেচনায় উপযুক্ত শুনানির পর প্রশ্নটি সম্পর্কে রাষ্ট্রপতিকে স্বীয় মতামত জ্ঞাপন করিতে পারিবেন।
বাংলাদেশের কনস্টিটিউশন। আপনি ভাই নেপালের কনস্টিটিউশনে গেলে তো চলবে না, আপনি কানাডার কনস্টিটিউশন নিয়ে এসে বলতে পারবেন না যে ভাই কানাডায় তো এইটা বলা আছে। আপনি বাংলাদেশের কনস্টিটিউশনে 106 অনুচ্ছেদে পরিষ্কারভাবে কথাটা বলা আছে যে এতটাই জনগুরুত্বপূর্ণ যে ভাই 5 আগস্টে বাংলাদেশে যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল, বাংলাদেশের ইতিহাসে তেমন কোনো ঘটনা ঘটে নাই যে সরকার প্রধান পালিয়ে গেছে, সরকারের কোনো মন্ত্রীরা দেশে নাই, হয় পালাই গেছে দেশের বাইরে, আর না হলে দেশের মধ্যে আত্মগোপন করেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর পর্যন্ত পালাই গেছে, মসজিদের ইমাম পর্যন্ত পালাই গেছে। বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি এর আগে কখনো তৈরি হয় নাই। সুতরাং এতটা জনগুরুত্বপূর্ণ একটা পরিস্থিতি আপনি 106 রাখছেন কি জন্য? এই ধরনের বিশেষ পরিস্থিতির জন্যই তো, এই জন্যই তো ডক্ট্রিন অফ নেসেসিটি। ওই পরিস্থিতিতে আপনি কিভাবে যেতে পারতেন? সংবিধানে 106 অনুচ্ছেদ অনুযায়ী, এবং 106 অনুচ্ছেদ অনুযায়ী আপনাকে আপিল বিভাগ শুনানির মাধ্যমে আপনাকে পরামর্শ দিবে, ফুল কোর্ট। হ্যাঁ, আপনাকে পরামর্শ দেবে। আপনি সেই পরামর্শ গ্রহণ করবেন কি করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু সেটা যদি আপনি গ্রহণ করেন তাহলে আর কোনো প্রশ্ন তোলা যাবে না, কারণ এটা সাংবিধানিক প্রক্রিয়ার ভেতর দিয়ে যাওয়া হয়েছে। ফলে এই সরকার একটা সাংবিধানিক সরকার। 1 বছর পরে এসে আপনি এটা নিয়ে প্রশ্ন উত্থাপন করবেন, এই প্রশ্ন উত্থাপন হয়েছে। এই হঠাৎ করে এই প্রশ্নটা উত্থাপন কেন হলো? এই যে কারণে যুগপৎ আন্দোলনের ঘোষণা আসলো, নতুন করে একটা অরাজক পরিস্থিতি দেশের মধ্যে তৈরি করার জন্য। এই যে আপনি পিআর পদ্ধতির কথা নতুন করে নিয়ে আসছেন লোয়ার হাউসে, আবার গণভোটের মাধ্যমে নতুন সংবিধান। ঐকমত্য কমিশনে আমরা যখন কাজ করেছি তখন কোন একটা বিষয়ে পার্টিকুলার আর্টিকেল ধরেছি, তো এই কনস্টিটিউশন, এক্সিস্টিং কনস্টিটিউশনের ওই আর্টিকেল ধরে সেখানে কি সংযোজন বিয়োজন হবে সেটা নিয়ে আমরা কাজ করেছি। সেখানেই দিনের পর দিন চলে গেছে, একই ইস্যুতে 5 দিন পর্যন্ত আলোচনা হয়েছে, তারপরও সমাধানে আসা যায় নাই। পরে ডিসেন্টিং ওপিনিয়ন নিয়ে সেটাকে র্যাপ আপ করা হয়েছে, কোনোটা ডিসেন্টিং ওপিনিয়ন নিয়েও র্যাপ আপ করা যায় নাই, ফলে সেটা বাদ গেছে। আপনি যদি নতুন করে কনস্টিটিউশন লিখতে যান তাহলে যে প্যান্ডোরার বাক্স খোলা হবে, ওই বাক্স আপনি কোনোদিনও বন্ধ করতে পারবেন না। এবং এই ধরনের উদাহরণ সারা পৃথিবীতে আছে। এবং এই যে একটা ক্যাওটিক সিচুয়েশন নতুন করে তৈরি করা, সেই ক্যাওটিক সিচুয়েশন তৈরি করার জন্যই যে কারণে এই যে নতুন করে আমরা প্রথম আলোর যে রিপোর্টের কথা আপনি বললেন, সেই রিপোর্টটা যে কারণে এসছে, এখন সেখানে গণ অধিকার পরিষদ কতটুকু আছে বা নাই সেটা আমরা জানি না, আমরা তো গণমাধ্যমে সেটা দেখেছি। এই 8টা দলের মধ্যে কোন দল আছে, এনসিপি থাকবে কি থাকবে না সেটাও আমরা জানি না, কিন্তু কেউ কেউ তো আছে। কারণ আমরা দেখেছি আগামীকাল সম্ভবত বাংলাদেশ খেলাফত মজলিস সংবাদ সম্মেলন করবে এই ইস্যুতে, এবং জামাত ইসলামী তো এই বিষয়গুলো নিয়ে কথা বলছে। এবং আপনি যে বিষয়টা আনলেন যে 106 অনুচ্ছেদ অনুযায়ী সাংবিধানিকভাবে কি সরকার গঠিত হয়েছে কিনা, এই প্রশ্নটা সর্বশেষ ঐকমত্য কমিশনের বৈঠকে জামাত ইসলামের পক্ষ থেকে আনা হয়েছে। এবং তার মানে কি, আপনি এই সরকারের বৈধতা যদি চ্যালেঞ্জ করেন তাহলে এই সরকার যে ঐকমত্য কমিশন গঠন করেছে সেটার বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। সেই কমিশনের প্রধান তো এই সরকারের প্রধান উপদেষ্টা, সেই সরকারের সেই কমিশনের প্রধান তিনি, সভাপতি তিনি। তার মানে এই কমিশন নিয়ে আপনি প্রশ্ন তুলছেন। তার মানে কি, এই যে সংস্কার প্রক্রিয়া, এই 1 বছরের বেশি সময় ধরে আমরা রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য যে সংস্কারের দিকে আগাচ্ছি সেটা তো এই কমিশনের মাধ্যমেই। তার মানে সংস্কার প্রক্রিয়াই তো আপনি আটকে দিচ্ছেন এই বিষয়গুলো চ্যালেঞ্জ করে। এটা আপনি কেন করছেন? কারণ আপনি এখানে রাষ্ট্র কোন দিকে যাচ্ছে সেটা চিন্তা করছেন না, আপনি আপনার দলীয় যে স্বার্থ রয়েছে, এই নির্বাচনে আপনি পিআর পদ্ধতি চাচ্ছেন, সেখানে আপনার দলীয় একটা স্বার্থের ব্যাপার আছে। আপনি এই নির্বাচনটা যাতে একটু পিছিয়ে যায়, দেশে যাতে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়, তার মধ্যে আপনার রাজনৈতিক স্বার্থ আছে। এই স্বার্থগুলো বিবেচনায় নিয়ে আপনি এখন এই বিষয়গুলোকে সামনে আনার চেষ্টা করছেন। ঠিক এই কারণেই কি আপনারা এই বিষয়গুলো সামনে আনছেন কিনা? না, দেখুন, আসলে সাকিব ভাই তার জায়গা থেকে কি ব্যাখ্যা দিল আই ডোন্ট নো। এখন দেখেন, এই সরকার যদি কোনো সাংবিধানিক সরকার 106 অনুযায়ী হয়ে থাকে তাহলে 100% এই সরকারের মেয়াদ কতদিন সেটা উল্লেখ থাকতো। ইতিপূর্বে বা এর আগে যে কয়টি সাংবিধানিক সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা হয়েছে প্রত্যেকটার কিন্তু টেনারি লিমিটেড ছিল, মানে টাইমটা, যে কতদিন এই সরকার থাকবেন, 3 মাস 4 মাস হোয়াটএভার। কিন্তু এই সরকার ইতিমধ্যে কিন্তু 1 বছর প্রায় সময় পার করে ফেলেছে নির্বাচনের মাধ্যমে। 5 বছর শেষ করি প্লিজ, তত্ত্বাবধায়ক সরকার হলো 3 মাস। সাংবিধানিক মানে যে কোনো নামেই বলেন না কেন, ওটার অবশ্যই টাইম ফ্রেম উল্লেখ থাকবে। যে কোনো সাংবিধানিক টাইম ফ্রেম ছাড়া 111 এর সরকার 2 বছর চালালো, তারপরে তো সেটা বৈধতা দিয়েছে। ওই ব্যাখ্যাটা আমি আসতেছি। এখন কথা হচ্ছে এই সরকারের মেয়াদ কতদিন আমরা কেউ জানি না, কবে ভোট হবে এটাও আমরা কেউ জানি না। সুতরাং সেই জায়গা থেকে আপনি যদি ওই 106 এর কথা বলেন যে 106 অনুযায়ী সরকার গঠিত হয়েছে, ইটস নট দ্য রাইট স্টেটমেন্ট। এবার আসেন, সুপ্রিম কোর্ট আসলে কি করতে পারে? সুপ্রিম কোর্টের কোনো এখতিয়ার নেই সংবিধান লেখার কিংবা কোনো আইন তৈরি করার। সংবিধানের কাজ, সুপ্রিম কোর্টের কাজ দুটো। এক, সুপ্রিম কোর্ট যে কোনো আইনের ব্যাখ্যা দিতে পারেন। ধরেন যে কোনো আইনের রুলস অ্যান্ড রেগুলেশন যদি আপনি বুঝতে অক্ষম হন, না বুঝেন, জটিলতা তৈরি হয়, তাহলে আপনি সুপ্রিম কোর্টের কাছে ব্যাখ্যা চাইতে পারেন। সুপ্রিম কোর্ট জাস্ট ওটার ব্যাখ্যা দিবে। আরেকটা বিষয়, আইন যেহেতু পার্লামেন্ট তৈরি করে, পার্লামেন্টের তৈরিকৃত যে কোনো আইনের সাথে যদি অন্যান্য কোনো আইনের সাংঘর্ষিক কোনো অবস্থা তৈরি হয় তাহলে যতটুকুন বিষয় সাংঘর্ষিক হবে ঠিক ততটুকুন বিষয় সুপ্রিম কোর্ট বাদ দিবেন।
জাস্ট এতটুকুই সুপ্রিম কোর্টের এখতিয়ার, এর বাইরে সুপ্রিম কোর্টের আর কোনো এখতিয়ার নেই। এই জন্য আমি বলছি যে এটাকে যদি আপনি জাজমেন্ট ধরেন, এটা আসলে জাজমেন্ট না, এটা হচ্ছে একটা রেফারেন্স। সুতরাং এই রেফারেন্সের উপরে বেস করে আপনি যদি এই সরকারকে বলেন এটা একটা সাংবিধানিক, নো, কোনোভাবেই না। এবার আসে না, আমাদের সাকিব আনোয়ার সাহেব বারবার বলার চেষ্টা করেন নতুন সংবিধান লেখা, নতুন, আরে ভাই নতুন সংবিধান লেখার বিষয়ে ওই ঐক্যমত্য কমিশনে কোনো আলোচনাই হয়নি। ওটা একটা নির্দিষ্ট দলের এজেন্ডা। কোন দল? এনসিপি চাই নতুন সংবিধান, তাদের দলীয় যেন থাকতেই পারে, কিন্তু ঐক্যমত্য কমিশনের নতুন সংবিধান লেখার বিষয়ে কোনো আলোচনা হয়েছে? এখানে আলোচনা হচ্ছে এই যে আমরা দীর্ঘ 1 মাস আলোচনা করে যে সকল বিষয়ে ঐক্যমত্য পোষণ করলাম, এই ঐক্যমত্য করার বিষয়গুলো কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে, দ্যাট ইজ দ্য প্রশ্ন, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এখন এটা নিয়ে ধরেন বিএনপির মতামত কি? বিএনপি চাই এই ঐক্যমত্য হওয়া বিষয়গুলো নেক্সট পার্লামেন্ট গঠন হওয়ার পরে ওই পার্লামেন্ট বাস্তবায়ন করবে। আমাদের সেটা সাংবিধানিক ইস্যুগুলো, সেটা যেটাই না, সাংবিধান না, একবারে হোল 84 টোটাল। আর যেগুলো এই সরকারের আমলে বাস্তবায়ন যোগ্য, সরকার দ্রুত গতিতে বা দ্রুত সময় করতে পারবে, এগুলোর বিষয়ে বিএনপি একমত, এটা আমরাও বলেছি যেগুলো করতে পারবে। তো মোটা দাগে যে সকল বিষয় ধরেন যে এই সরকার বাস্তবায়ন করতে পারবে না বা বাস্তবায়ন যোগ্য না বিএনপির চোখে, সেগুলো নেক্সট পার্লামেন্ট বাস্তবায়ন করবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই সরকার যেহেতু ইতিমধ্যে কমিশন গঠন করেছে, এই কমিশন দীর্ঘদিন আলোচনা করে এই যে 84টা বিষয় বা পয়েন্টে আমরা একমত পোষণ করলাম উইথ নোট অফ ডিসেন্ট, দু একটি দলের নোট অফ ডিসেন্ট রয়েছে কিছু কিছু বিষয়ে। এই বিষয়গুলো আমরা যদি নেক্সট পার্লামেন্টের উপরেই ছেড়ে দিই, তাহলে এই ঐক্যমত্য কমিশনে এতদিন আলোচনার প্রশ্নটা কি? এই যে আমরা দীর্ঘ সময় ধরে সকাল 10টা থেকে রাত 10টা 8টা পর্যন্ত ঘন্টার পরে ঘন্টা আলোচনা, এই আলোচনার তো কোনো দরকার ছিল না। রাষ্ট্রের এত সময় অপচয় করে জনগণের টাকা নষ্ট করার তো কোনো প্রয়োজন ছিল না। আমরা তো এরপরে যে সরকার ক্ষমতায় আসবে বা যে দল ক্ষমতায় আসবে তাদের সাথে আলোচনা করে এগুলো আমরা করতে পারতাম। তখন আমরা ধরে নিতাম যদি ওই দল যারা ক্ষমতায় আসবে তারা করলে করতো, না করলে নাই, আমরা ধরে নিতাম যে করবে না, আর কি করার। এখন আপনি আমাদের নিয়ে 1 মাস আলোচনা করলেন, আলোচনা করে আমরা একটা চূড়ান্ত লেভেলে আসলাম। এখন যখন আইনের ভিত্তির বিষয়ে আলোচনা হচ্ছে, আইনগত ভিত্তির প্রশ্নটা সামনে দেখা দিয়েছে, তখন আপনি নানান বক্তব্য দিচ্ছেন, নানান কথা বলছেন। কেন ভাই? এই যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আপনি কিভাবে বাস্তবায়ন করবেন? পরে না আগে? অবশ্যই পরে। তাহলে আপনি এটা অঙ্গীকার কিভাবে করছেন যে এই নির্বাচনে আমরা ডাবল সব সংস্কারই কি এই সরকার আসলে করে যেতে পারবে কিনা? না, সব সংস্কারের বিষয়ে তো আলোচনা হচ্ছে। আমার সময় একেবারেই শেষ। আমি সাকিব আনোয়ার ভাই আপনার কাছে জানতে চাই 30 সেকেন্ডে, প্রথম যখন এই ঐক্যমত্য কমিশন আমাদের কাছে যে ইয়াগুলো পাঠাই, প্রত্যেকটা কমিশনের প্রায় 150-র মতো করে আপনার কি বলে ওই সংস্কারের প্রস্তাব, প্রত্যেকটা কমিশন প্রায় 6টা কমিশন, তাই 150 করে হিসাব করলে 6 প্রায় 700-800-র মতো পয়েন্ট সংস্কার প্রস্তাবনা আমাদের কাছে আসছিল। তো সেগুলো সব ছাঁটাই বাছাই করে কিন্তু সর্বশেষ 84-তে পৌঁছেছে, 84। তাহলে আপনি যদি বলেন ভাই সব সংস্কার সরকার, নো, সব সংস্কার তো সরকার করছে না। যেগুলো করা যাবে না, যেগুলো নেক্সট পার্লামেন্ট করবে, সেগুলো কিন্তু ইতিমধ্যে বাদ দেওয়া হয়েছে। অনেক কিছু। আমি একটু সাকিব ভাই আপনার কাছে একটু জানতে চাই যে এই সরকারের পক্ষে আসলে সব সম্ভব কিনা, এবং এই যে মতদ্বৈততার কারণে যদি নির্বাচনটা বিলম্বিত হয় সেক্ষেত্রে আমাদের পরিণতিটা কি হবে? আজকে একটা প্রোগ্রামে অধ্যাপক আলী রিয়াজ বলেছেন যে আগামী ফেব্রুয়ারিতে যদি জাতীয় নির্বাচন না হয়, বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা তৈরির পাশাপাশি জাতীয় নিরাপত্তাও বিঘ্নিত হবে। অবশ্যই, এক্স্যাক্টলি, একদম, মানে এখানে দ্বিমত করার তো কোনো জায়গায় নাই। ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে দেশে আমরা যদি নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তার দিকে যাই, এবং নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি করার চেষ্টাও আসলে হচ্ছে। ফারুক হাসানের বক্তব্যে একটু সেলফ কন্ট্রাডিকশন আছে। আপনি যেই গভর্নমেন্টকে সাংবিধানিক গভর্নমেন্টই বলতে চাচ্ছেন না, সেই গভর্নমেন্টের কাছ থেকে আপনি চাচ্ছেন যে সাংবিধানিক কি কি পরিবর্তন করা যায় সেগুলো তারা করে। এই সরকার সংবিধানের আরো উপরে, সংবিধানের চাইতেও এই সরকার স্ট্রং, বিকজ এই সরকারের বেসমেন্ট হচ্ছে ছাত্র জনতার অভিপ্রায়। সরকার এবং সংবিধান একে অপরের পরিপূরক, স্ট্রং। না, মানে সংবিধানে হাত দেওয়ার এখতিয়ার আসলে মানে এক্সিকিউটিভের নাই তো না। হ্যাঁ, এটা তো লেজিসলেচারের। ওই চিন্তা করলে গণঅভ্যুত্থান হইতো না। তাহলে আপনি গণঅভ্যুত্থানকে অস্বীকার করছেন? এটা ওই সংবিধান অনুযায়ী যদি আমরা চিন্তা করতাম তাহলে এই গণঅভ্যুত্থান কিভাবে হলো? আইন অনুযায়ী হয়েছে, ছাত্ররা আইন অনুযায়ী রাজপথে নামছে। একটু আমার 30 সেকেন্ডে যদি, হ্যাঁ, মানে এখন আপনি সাংবিধানিক যে বিষয়গুলো আছে এগুলো আপনি এখন যে আলোচনাটা এসছে নতুন করে যে কোন একটা প্রেসিডেন্ট অর্ডারের মাধ্যমে এটা করে ফেলা, এটা আসলে কোনোভাবেই পরবর্তীতে আসলে টিকবে না। আর কমিশন কি কাজ করে? পৃথিবীতে যত কমিশনই গঠিত হয়েছে ম্যাক্সিমাম কমিশনের কাজ হচ্ছে আপনার ডকুমেন্টটা প্রিপেয়ার করা, এরপরে সেটা মানে রাষ্ট্রের, যে রাষ্ট্রেই হোক না কেন, সেই রাষ্ট্রের যে প্রসিডিউর আছে সেই প্রসিডিউর অনুযায়ী সেটা পরবর্তীতে বাস্তবায়ন হবে। কমিশনের কাজ আসলে এটা বাস্তবায়ন করা। আর একটা বিষয় একটু বলি, প্রধান উপদেষ্টা 1 বছর পূর্তিতে 5 আগস্ট তো জুলাই ঘোষণাপত্র
তিনি জাতির সামনে উপস্থাপন করেছেন। ওখানে 27 নম্বরে উল্লেখ করা আছে, বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে ছাত্র গণ অভ্যুত্থান 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে। তার মানে এখন যে সংস্কারের আলোচনাগুলো হচ্ছে, যেগুলো সাংবিধানিক বিষয়, সেগুলো কিভাবে হবে সেটা জুলাই ঘোষণাপত্রে উল্লেখ করা আছে। এবং জুলাই ঘোষণাপত্রে যারা এখন এই প্রশ্ন তুলছেন, জামাত ইসলামের পক্ষ থেকে এই প্রশ্ন তোলা হয়েছে, আজকে ফারুক হাসান বলছেন তারা তো সেখানে উপস্থিত ছিলেন এবং তাদেরকে ডানে বামে পাশে নিয়েই মানে প্রধান উপদেষ্টা উপস্থিত হলেন আমাদের সামনে এবং আমাদের সামনে এটা উপস্থাপন করলেন, জাতির সামনে এটা উপস্থাপন করলেন। আমরা কি জুলাই ঘোষণাপত্র অস্বীকার করছি? তাহলে আসলে কোনো সুযোগ নেই, আমার সময় একেবারে শেষ। আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক এতক্ষণ দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠান, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।